আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে বিভিন্নভাবে আইনগত মতামত দিয়ে থাকেন। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। আর দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পারিবারিক সহিংসতা এবং যৌতুক নিরোধ আইন সম্পর্কে। এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন রত্না পারভিন, অ্যাডভোকেট, ঢাকা জজ কোর্ট। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনার কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে পারিবারিক সহিংসতা ও যৌতুকের যে বিষয়গুলো আছে, যেমন যৌতুক নিরোধ আইন। এখন আমি আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে যে পারিবারিক সহিংসতাটা, এটার সংজ্ঞা এবং যৌতুকের যে বিষয়গুলো আসে, এই বিষয়টা আমাকে বলবেন। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে পারিবারিক সহিংসতা যেটা, এটা হচ্ছে ২০১০ সালের একটা আইন। এখানে পারিবারিক সহিংসতা হচ্ছে বিভিন্নভাবেই হতে পারে। যেমন পরিবারের যে মেম্বার্স গুলো থাকে, যেমন ছেলে, মেয়ে, বাবা-মা, বউ, তারপরে বউ-শাশুড়ি, তারপরে হচ্ছে ননদ, যা, মানে পরিবারের মেম্বার্স যারা থাকে তাদের মধ্যে পারিবারিক সহিংসতাটা হতে পারে, যে কারোর সাথেই হতে পারে। সেটা কিরকম হতে পারে? ধরুন তাদের হচ্ছে জিনিসপত্র নিয়ে ঝামেলা, ব্যবহার্য জিনিসপত্র নিয়ে। তারপর তাদের কাজকর্ম, দৈনন্দিন জীবনের যে কাজকর্ম। তারপরে অনেক সময় শাশুড়ি বউকে সহ্য করতে পারে না বিভিন্ন ইস্যুস নিয়ে, যে তুমি এই কাজটা এভাবে পারতেছ না, এটা তোমার নিজস্ব না, এই জিনিসটা তুমি ধরবা না, আসবাবপত্র যেগুলো, এগুলো নিয়েও পারিবারিক সহিংসতা হতে পারে। এটা হচ্ছে পারিবারিক সহিংসতা একটা মানে আলোচনার বিষয়। তো পারিবারিক সহিংসতা যখন হয় তখন হচ্ছে আমরা কোর্টে মামলা করতে পারি। পারিবারিক সহিংসতার কারণে আবার মারপিটও হতে পারে, আবার মানসিক নির্যাতনও হতে পারে। এটা সব মিলিয়ে পারিবারিক সহিংসতা। আবার হচ্ছে অনেক সময় বাবা সন্তানকে দেখতে পারে না, ছেলে মেয়েকে ডিসক্রিমিনেশন করে, এটাকেও পারিবারিক সহিংসতা আমরা বলবো। এইটার মামলা করা হবে জুডিশিয়াল বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। বিচারিক কার্যক্ষমতা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যেটা হচ্ছে মহানগর এলাকায় হয়ে থাকে। আর এটা আবার আপোষেরও ব্যাপার আছে, যেমন চাইলে এডিআর মাধ্যমে বসে আপোষ মীমাংসা করে দেওয়া যেতে পারে। আবার এটার তদন্ত করবেন হচ্ছেন একজন পুলিশ কর্মকর্তা। বিচার কার্য ওপেন এজলাসেও হতে পারে, ক্যামেরা ট্রায়ালেও হতে পারে। এটা হচ্ছে পারিবারিক সহিংসতা। আর যৌতুকের যে বিষয়টা, এটা আবার একটু আলাদা হয়ে থাকে। যেমন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে মেয়ের বাবার বাড়ির কাছ থেকে আর্থিক লেনদেন চাইতে পারে, ছেলে একটা ভালো ব্যবসা করবে, একটা জবের জন্য, এসবের জন্য প্রেশার দিতে পারে। তারপর গয়নাগাটি, তারপর বাড়ি করব, ফ্ল্যাট কিনবো, এসব কারণে গাড়ি কিনবো, এসবের জন্য প্রেশারাইজ করতে পারে। প্রেশারাইজ করে যে অর্থকড়ি নেওয়া হয়, এটাকেই আসলে যৌতুক। যৌতুকের হচ্ছে যে সংজ্ঞা, সেটা হচ্ছে যৌতুক, যে প্রেশারাইজ করে নেওয়া হবে, এখানে স্বেচ্ছায় না। স্বেচ্ছায় যেটা দেওয়া হবে ওটা গিফট। যা কারো কোনো অর্থনৈতিকভাবে স্ট্রং আছে, সে তার মেয়েকে বিয়ে দিয়েছে, একটা গাড়ি গিফট করতেছে, সেটা ভিন্ন, ওটা যৌতুক হবে না। কিন্তু যদি প্রেশারাইজ করে চাওয়া হয় বা শারীরিক মানসিক নির্যাতন করা হয়, ওটা হচ্ছে যৌতুকের সংজ্ঞার মধ্যে যাবে। এখন আমাদের যৌতুকের যে বিষয়টা, এখানে আমরা এখনকার অনুযায়ী ২০১৮ আইন, যেটা ২০১৮ সালের আইন, এটার আমরা মামলা করব হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ঢাকার বাইরে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর ঢাকার মধ্যে বা মহানগর এলাকায় হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটা হচ্ছে ধারা ৩-এ মামলা করা যাবে। যৌতুক নিরোধ আইনের ৩। জি, যৌতুক নিরোধ আইনের ৩ ধারা। এটা হচ্ছে ২০১৮ সালের আইন। আর এখানে বিচারটাও করবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর এখানে আবার যৌতুকের আরেকটা বিষয় আছে। ধরুন যৌতুক যে
এটা হচ্ছে নারী শিশু ২০০০ সালের আইন, যেটা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের। এটার হচ্ছে ১১তে আছে, যেটা ৩টা সেকশন মানে সাবসেকশন আছে। ১১ কতে বলা হয়েছে যে মৃত্যু ঘটালে, যদি যৌতুক চেয়ে মেরে মেরে ফেলানো হয় বা মৃত্যু ঘটানো হয়, সেক্ষেত্রে তার ওই মৃত্যুদণ্ড হবে তার শাস্তি ১১ কতে। আবার মৃত্যু ঘটে নাই কিন্তু মৃত্যু ঘটতে পারত, এ ধরনের হলে হবে যাবজ্জীবন অথবা ১২ বছর, ন্যূনতম ১২ বছর, আর সাথে জরিমানা অর্থদণ্ড। আর হচ্ছে ১১ খতে বলা আছে গ্রিভিয়াস হার্ট, মানে যৌতুকের জন্য জখম করে ফেলানো হয়েছে, মেরে টেরে জখম করা হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, কমপক্ষে হচ্ছে ১২ বছর, ইভেন তার সাথে অর্থদণ্ড থাকবে। আর নর্মালি আমরা যেটা মামলা দেখি আর কি কোর্ট কাচারিতে সব জায়গায় প্র্যাকটিস হয়, সেটা হচ্ছে সিম্পল হার্ট ১১ গতে যে মামলাটা করা হয়। এটা হচ্ছে আপনার এখন তো জুরিডিকশন চেঞ্জ হয়েছে, আগে ছিল ট্রাইব্যুনালে মামলা করতে হতো, নারী শিশু যে ট্রাইব্যুনালগুলো আছে সেখানে করা হতো। এখন তো অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করা হচ্ছে ১১ গ মামলাগুলো। এখানে হলো যেটা করা হয় যে অল্প আঘাত করা হয়েছে, সিম্পল হার্ট, এটার জন্য ৩ বছর কারাদণ্ড সাথে অর্থদণ্ড। এই হচ্ছে ১১ গড় বিষয়টা গেল। এই তো। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে আপনার কাছে, যে পারিবারিক সহিংসতাটা আপনি যেটা বললেন যে মানে ছেলের শাশুড়ি কিংবা তাদের সাথে যদি কোনো সমস্যা হয়, সমস্যা হয়, এখন ভুল বোঝাবুঝি বা মানসিক শারীরিক যে কোনো ভাবেই কোনো হইতে পারে, মানে গন্ডগোল যেটাকে বলা হয়, অশান্তি, এটাকেই পারিবারিক সহিংসতা। আচ্ছা, এটা আমি বুঝলাম, কিন্তু এখন বিষয়টা হলো যে মানে এটা কি মানে তার যে মানে শাশুড়ির নামেও সে মামলা করতে পারবে বা শাশুড়ি তার ছেলে বা ছেলে বোনের মামলা হ্যাঁ, যে কেউ যে হচ্ছে পারিবারিক সহিংসতায় সাফার করছে, যে ভিকটিম, সেই আদালতের কাছে গিয়ে একটা আবেদন করতে পারবে যে আমি পরিবারের কাছ থেকে পারিবারিকভাবে সহিংসতা বা সহায়তা পাচ্ছি না, যেই সহানুভূতিটুকু পাওয়ার কথা সেটা আমি পাচ্ছি না। মানে দুই পক্ষের যে কোনো এক পক্ষই মামলা করতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, যে কেউ, যে কেউ। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে পারিবারিক সহিংসতার সাথে যদি কেউ যৌতুকের মামলা করে, ধরেন মেয়ে করলো, মানে ছেলের বউ, সে তার মানে তার হাজবেন্ডের নামে যৌতুকের মামলা করলো বা তাদের যে পরিবারে আরো আছে তাদেরকে জড়িয়ে করলো, সেই সাথে কি পারিবারিক সহিংসতা, যে এই দুইটা মামলায় তো আলাদা ম্যাটার, হ্যাঁ, এই দুইটা কি একসাথে করতে পারবে? না, ২ টা ম্যাটার তো আলাদা। যেই আইনে লাই করে সেই আইনেই মামলা করতে হবে। না, আমি বলতে চাচ্ছিলাম কি মানে যৌতুক নিরোধ আইনের যে মামলাটা সে করলো, এটা তো করলোই একটা, পাশাপাশি কি সে আরেকটা মামলা যেটা পারিবারিক সহিংসতা, ওই না, বিষয়টা না, না, পারিবারিক সহিংসতার বিষয়টা হচ্ছে অন্য বিষয়। সেখানে যৌতুক চেয়ে যে পারিবারিক সহিংসতা হচ্ছে, ব্যাপারটা এরকম না। এখানে পারিবারিক সহিংসতা হওয়ার জন্য যে আমাকে আমার রুমটা ইউজ করতে দেওয়া হচ্ছে না, প্রপারলি আমাকে আমার রাইটটা দেওয়া হচ্ছে না, সেখানে মারধর নাও আসতে পারে, আবার আসতেও পারে, সেটা হচ্ছে ওই ক্ষেত্রে যাবে। কিংবা আমার বিয়ে হয়েছে, আমি হচ্ছে আমার বাবার বাড়ি থেকে কিছু জিনিসপত্র আমার বাসায় নিয়ে এসেছি, সেই ক্ষেত্রে আমাকে সেই জিনিসগুলো আমি আমার সাথে মানে বনিবনা হচ্ছে না, আমি বাবার বাসায় চলে গেছি বা আলাদা আমি শিফট হয়ে গেছি, আমার জিনিসপত্রগুলো দেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে আমি পারিবারিক সহিংসতা আইনে একটা ফাইল করতে পারবো। মানে দুইটার ম্যাটার ভিন্ন। ম্যাটার ভিন্ন, কিন্তু দুটোই হচ্ছে পারিবারিক আর রিলেটেড কার্যক্রম নিয়েই কেস ফাইল হবে। মানে একটা হবে ওই যে যেটা বললেন যে পারিবারিক যে বিষয়গুলো নিয়ে, আর যৌতুকের বিষয়টা হবে পুরোটাই মানে যে টাকা লেনদেনের বিষয়টা। জি, টাকা এখানে অর্থ রিলেটেড একটা ব্যাপার থাকবে যে আপনাকে নগদ বা ব্যবসা বা জবের জন্য টাকা দেওয়া হয়েছে। তা আপনি হচ্ছে সেই টাকাটা স্বেচ্ছায় মানে তারা দিচ্ছে না, তাদেরকে প্রেশারাইজ করে নেওয়া হচ্ছে যে এটা না দিলে তোমাকে আমি হচ্ছে অ্যাসাল্ট করতে পারি। আ এই ভয়েই আসলে মানুষ যৌতুকগুলো মানে যাদের সামর্থ্য আছে তারা দেয়, আর যাদের সামর্থ্য নাই তারা মার খায়। তারপরে কোর্টে আসেন বিচারের জন্য। আচ্ছা, আপনি যে পাশাপাশি আরেকটা বললেন যে নারী শিশু যে অ্যাক্ট, ওই যে ১১ ক আহা, গ, আ এটা ১১ ক, খ, গ, এটা হচ্ছে ২০০০ সালের আইন, যেটা ওইটাতে আরকি। মানে ম্যাটার তো সেমই, ওটা তো যৌতুকের জন্যই মারধর। জি, জি, ওটা যৌতুকের জন্য মারধর। আর ৩ এর ব্যাপার যেটা ২০১৮ সালের যেটা যৌতুক নিরোধ আইন, এখানে আসলে আ মার থাকে কিন্তু ওই মারে হচ্ছে কোনো এমসি থাকে না।
মানে ওইখানে মেডিকেল থেকে মেডিকেল থাকে না, এমসি নিয়ে আমরা হচ্ছে 11 ক খ গ ওগুলোতে আমরা মামলা করি, কিন্তু এখানে কোনো এমসি থাকে না। এখানে হচ্ছে আপনাকে মারছে, সামান্য আঘাত করেছে, যেটাকে আমরা লীলাফুলা জখম বলে থাকি, যে মারছে বা প্রেশারাইজ করছে যে যৌতুক না দিলে তোমার সাথে আমি সংসার করব না, যৌতুক এনে দাও, কই পাবা জানি না, এইটাই আর কি 3-এর ব্যাপারটা। মানে বলতে চাচ্ছেন যে মানে ওটা হলো আমি মেডিকেল দিয়ে করতে পারবো, মানে ওই যে নারী শিশু অ্যাক্টের যেটা। জি, জি, 11 কতে তো মেরে ফেলে, মৃত্যু ঘটায় ফেলে। 11 খতে হচ্ছে আপনাকে গ্রিভিয়াস হার্ট, যেটা হচ্ছে গুরুতর জখম বলা হয়, যে এমন মারা হয়েছে যে সে হলো 20 দিন যাবত উঠতে পারতেছে না, বা তাকে হসপিটালাইজড করা হয়েছে, মানে মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসা, ওটা হচ্ছে গ্রিভিয়াস হার্ট। আর আপনার সিম্পল হার্ট সেটা হচ্ছে 11 গ, এটাতেই বেশি প্র্যাকটিস চলছে এখন। মানে আমি বলতে চাচ্ছিলাম যে যদি মেডিকেলটা থাকে তাহলে আমি ওই ধারায় মামলা করবো, আর মেডিকেলটা না থাকলে আমি যৌতুক নিরোধ যৌতুক নিরোধ আইনে আর আদালত তো সেম। জি, আদালত সেম। আগে হচ্ছে 11 গ ওগুলো মামলা আমরা ট্রাইব্যুনালে করতাম, জি। নারী শিশু ট্রাইব্যুনাল গুলোতে হইতো। এখন অ্যামেন্ডমেন্ট হয়েছে, এবছরে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এখন আমরা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে করি, তাদেরকে বিচারিক পাওয়ার দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানি যে বর্তমানে একটা বিষয় এসে দাঁড়িয়েছে যে ওই যে লিগ্যাল এইড। জি, লিগ্যাল এইডের বিষয়টা কিভাবে? আচ্ছা, লিগ্যাল এইডের বিষয় হচ্ছে এবছরে আমাদের অ্যামেন্ডমেন্ট এসেছে, গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার পরে, যে 11 গ, তারপরে যৌতুক নিরোধ আইন 2018 3 ধারা 4 ধারা, তারপর এনআই অ্যাক্টের 5 লক্ষ টাকার নিচের যেই মামলাগুলো হয়, মানে চেক লেনদেন হয়েছে, এই কেসগুলো আপনার হচ্ছে এডিআর এর মাধ্যমে শেষ করার জন্য লিগ্যাল এইডে দেওয়া হয়েছে, যাতে করে আপোষ মীমাংসার মাধ্যমে তাকে নোটিশ সার্ভ করা হয়, যে অপোজিট পার্টি মানে বিবাদী থাকবেন তাকে নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়া হলে সে যেন লিগ্যাল এইডে অফিসে আসবেন, তাকে নিয়ে বসবে। লিগ্যাল এইডের যিনি বিচারক আছেন, তিনিও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সমমান, তিনি বসবে, তারপর তিনি উভয় পক্ষের মাধ্যমে একটা এডিআর করে মীমাংসা করে দেবেন, যে এভাবে আপনি হচ্ছে এটা মীমাংসা করে ফেলেন। যার সাথে অর্থ লেনদেন তাকে অর্থ দিয়ে দিতে বলবে ডেটে, আর যার যৌতুক বা ফ্যামিলি ম্যাটার্স সেগুলো নিয়ে কি সমস্যা ওটা মিউচুয়াল করে দিবে। এখন আপনি জানতে চাইতে পারেন যে যদি না হয় তাহলে কি হবে? যদি না হয় তাহলে হচ্ছে ওখান থেকে একটা লিখিত দেওয়া হবে যে উভয় পক্ষকে ডাকা হয়েছে, তারা এক পক্ষ আসেনি। যে আসেনি তিনি তো অবশ্যই বিবাদী হবেন, বাদী তো আসছেন, বাদী পক্ষে যাবে সেটা, বাদী ওইটা নিয়ে কোর্টে মামলা ফাইল করতে পারবেন। এতো মানে যদি ওখানে মীমাংসা না হয় তাহলে পরবর্তীতে সে একজন আইনজীবীর মাধ্যমে কোর্টে মামলা ফাইল। জি, মামলা ফাইল করতে পারবেন। এডিআর থেকে, লিগ্যাল এইড থেকে একটা লিখিত দেওয়া হবে, মানে একটা অর্ডার দেওয়া হবে যে আমরা বসছিলাম, তা মানে একজন আসেনি, এক পক্ষ আসেনি, বিবাদী আসেনি, এখন বাদী চাইলে কোর্টে মামলা করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী বিষয়টা যাই, জি। যে আদালতে যে বলেন যে মামলা করতে পারবে। আচ্ছা, এই বিষয়ে কি আমরা থানায় কোনো মামলা দায়ের করতে পারবো? মানে যে পারিবারিক সহিংসতা এবং যৌতুকের বিষয়ে। থানায় মামলা করতে পারা যাবে, থানায়ও যাওয়া যাবে, আবার কোর্ট চাইলে এফআইআর হিসেবেও দিতে পারে। মানে এটা হলো আদালতের, মানে যেটা বলতেছেন যদি আমরা সিআর মামলা দাখিল করি তাহলে হয়তো আদালত কোর্ট আমাদেরকে এফআইআর হিসেবে একটা অর্ডার পাস করলেন যে এটা থানায় চলে যাবে। মানে সরাসরি কি আমরা থানায় দায়ের করতে পারবো এই বিষয়ে? হ্যাঁ, থানায় দায়ের করা যাবে। মানে আমরা যেখানে মানে পছন্দ যদি থানা না নেয় সেক্ষেত্রে হয়তো আদালতে আমরা আসবো। তবে যেহেতু এডিআর করার চেষ্টা করা হয়েছে, এক্ষেত্রে থানা না যাওয়াই বেটার। কারণ এডিআর তো কোর্টের একটা পার্ট বলা যেতে পারে, কারণ ওখানেও একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবেন, যিনি বিচার কার্যটা সম্পন্ন করেছেন, তার অর্ডার পাস করেছেন। তাহলে সেই জিনিসটা আমার মনে হয় থানায় না গিয়ে কোর্টে করাটাই বেটার। কোর্ট যদি চায় যে থানায় পাঠালে এটা ভালো হয় অর্ডারটা, তাহলে সেক্ষেত্রে থানায় পাঠিয়ে দিবে। না হলে সে তদন্ত দিতে পারে, আবার নতুন করে পিবিআইকে, সিআইডিকে, পুলিশকে তদন্ত দিতে পারে। আদারওয়াইজ সমন ইস্যু করতে পারে। সমন না দিয়ে ওয়ারেন্টও দিতে পারে। এটা হচ্ছে ম্যাটারটা কতটা জটিল সেটার উপর নির্ভর করছে। কোর্ট চাইলে অ্যানি অর্ডার পাস।
আচ্ছা, আপনার সাথে এই বিষয়ে আরো আলোচনা করব। তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি। বিরতির পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আইন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে পারিবারিক সহিংসতা ও যৌতুক নিরোধ আইন। এ বিষয়ে আজকে আমার সাথে আলোচনায় আছেন অ্যাডভোকেট রত্না পারভীন, ঢাকা জজ কোর্ট। আচ্ছা, আপনার সাথে একটু আগে যে বিষয়ে ছিলাম যে মানে মামলা কোথায় দায়ের করা যায় এই বিষয়ে। এখন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে মানে যৌতুকের বিষয়ে জানি যে যৌতুক নিরোধ আইন যেটা বললেন যে মানে তার ওয়াইফ, হাসব্যান্ড বা তার পরিবারের নামে করতে পারে। এখানে কি মানে যে একজন মহিলা এবং পুরুষ তারা যে হাসব্যান্ড ওয়াইফ, তার হাসব্যান্ড কি তার ওয়াইফের নামে যৌতুকের মামলা করতে পারে? জি, পারে। যদি এই ক্ষেত্রটা বলতেন। আম যৌতুক আসলে ব্যাপারটা এরকম যে বিয়ের সময় যে কেউ চাইতে পারে। কিন্তু আমাদের কোর্টগুলোতে আমরা এই প্র্যাকটিসটা নেই। আ মেয়ের পক্ষও কিন্তু যৌতুক চাইতে পারে বা যদি এ ধরনের লেনদেন হয়ে থাকে তাহলে কিন্তু যৌতুকের মধ্যেই আসবে, যৌতুকের আওতায়ই আসবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যৌতুকের মামলা যদি কেউ মিথ্যাভাবে করে থাকে তারও কিন্তু পানিশমেন্ট আছে। 5 ইয়ার্স তার পানিশমেন্ট। অ অন্যথায় তার ৳৫০,০০০ জরিমানা। তার মানে যৌতুকটা কিন্তু ২ পক্ষই দিতে পারে, ২ পক্ষই নিতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ছেলে পক্ষও করতে পারে, মেয়ে পক্ষও মেয়ে করতে পক্ষ পারে। করতে পারে কিন্তু আমাদের কোর্টগুলোতে এই প্র্যাকটিসটা হয় না। ন্যাচারালি মেয়েরাই আসলে যৌতুকের জন্য কোর্টে আসেন। ছেলে পক্ষ আসেন না। আচ্ছা, আমি এর পরবর্তী যে পদক্ষেপটা ওটার বিষয়ে একটু জানতে চাচ্ছি যে যৌতুকের যে মামলা বা পারিবারিক সংশোধিত মামলাটা দায়ের হলো। পরবর্তীতে তো মামলা ধরেন মানে কিভাবে মানে এটার করবে মানে ট্রায়াল ফেস করবে আসামি পক্ষ হোক বা বাদী পক্ষ হোক। আপনি কি স্টেপগুলো জানতে চাচ্ছেন? জি, মানে স্টেপটা কি? মানে পরবর্তীতে তারা কি মানে কার্যক্রম গ্রহণ করবে? আসামি পক্ষ প্লাস বাদী পক্ষ ২ জনই? আচ্ছা, ৩ ধারায় যে মামলাটা করা হলো, ৩ ধারায় মামলা করার পরে কোর্ট সমন ইস্যুস করবে অথবা কোর্টের কাছে যদি মনে হয় যে বিষয়টা আরো ক্লিয়ার হওয়া উচিত, ঘটনাটা আদৌ সত্য কিনা, তাহলে তদন্তে পাঠাতে পারেন। সিআইডিতে পাঠাতে পারেন, পিবিআইতে পাঠাতে পারেন অথবা থানায় তদন্তের জন্য পাঠালেন। তদন্ত প্রতিবেদন যখন আসবে, তদন্ত প্রতিবেদন যদি বাদীর পক্ষে আসেন, ঘটনার সত্যতা পাওয়া যায়, তখন সেটাকে সমন দিতে পারে অথবা ওয়ারেন্ট দিতে পারে। এটা নির্ভর করছে ঘটনাটা কতটা জটিল বা ঘটনাটা কোন পর্যায়ে আছে। সেক্ষেত্রে সমন অথবা ওয়ারেন্ট দিলেন। ওয়ারেন্ট দেওয়ার পরে আসামি যদি স্বেচ্ছায় আসে সমন পাওয়ার পরে, তাহলে সে বেইলের আবেদন করবে। এখন এই বেইলটা হচ্ছে নন বেইলেবল কিন্তু আপোসযোগ্য। আপোস চাইলে করতে পারে। কোর্ট চাইলে জিজ্ঞেস করতে পারে বাদীকে যে আপনি কি চান? বাদী এবং বিবাদী দুজনের কথা শুনে কোর্ট যদি ডিসাইড করে আপোস করে দেওয়া যায়, আপোস হয়ে যাবে। অথবা মামলা অন প্রসিড, ট্রায়ালে চলে যাবে। বেইল নিল, বেইল নেওয়ার পরে তারপরে যে প্রসিডিউর গুলো হয় যে বাদী সাক্ষী দিবে, তারপর সাক্ষী ক্রস চেক হবে আসামিপক্ষের আইনজীবী, তারপর রায়ের পর্যায়ে যাবে। তারপরে সাক্ষী সবকিছু মিলিয়ে যেটা আসে, যদি এমন হয় যে শাস্তিযোগ্য অপরাধ হয়েই গেছে, প্রমাণিত হয়, এ ধরনের কেস তো বাদীকেই প্রমাণ করতে হয় যে আদালতে আসবে, তাহলে তার শাস্তি হবে। আর যদি মনে হয় যে না এ ধরনের কিছু হয়নি, তাহলে সে আসামি খালাস পাবে। এ গেল হচ্ছে ৩ ধারার বিষয়টা। ১১র গ বা ১১র অ খ যেটা, আর কতে তো মারাই যায়। মার মারা মারা গেলে তো আর তার মৃত্যুদণ্ড সরাসরি বলাই আছে। তো এখানে ১১র গতেই বেশি মামলা হয় আমাদের কোর্টগুলোতে দেখি। তো এখানেও কোর্ট চাইলে ফাইল করার পরে যে তদন্তে দিবে, তদন্ত ফিরে আসলে তারপর যেটা হয় সমন অথবা ওয়ারেন্ট। দেওয়ার পরে সমনে যদি না আসে, ওয়ারেন্টে ধরে নিয়ে আসবে পুলিশ। ধরে নিয়ে আসার পরে সেই একইভাবে আপোস করবে কিনা ম্যাটারটা নিয়ে কোর্ট কথা বলবে।
মেইনলি আপোষ যদি করতে চায় তবেই জামিনটা হয় 11 গতে, কারণ এখানে মার থাকে তো, আঘাত থাকে যেহেতু, সেহেতু হচ্ছে এ বিষয়টা 2 মানে 3 ধারার চেয়ে একটু বেশি করা হয়, গুরুতর সহ দেখা হয়, যেটা গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিছু কন্ডিশন দেয় যে আপনারা আপোষ করবেন কিনা, কারণ এটা হচ্ছে নন বেইলেবল সেকশন। এই তো। আচ্ছা, আপনার কাছে পরবর্তী যে বিষয়টা আমার জানার ছিল যে, এই যে মানে আসামি ধরেন যাকে করা হলো, এখন ওয়ারেন্টের ক্ষেত্রে তো অনেক সময় আসামিকে গ্রেপ্তার করা হয়। জি, গ্রেপ্তার করার পর সে কি পদক্ষেপ গ্রহণ করবে? আসামিকে গ্রেফতার করার পরে আসামির 24 ঘন্টার মধ্যে আদালতে নিয়ে আসা নিয়ম আমাদের আইন অনুযায়ী। তো 24 ঘন্টার মধ্যে আদালতে নিয়ে আসলেন ম্যাজিস্ট্রেট কোর্টে। তাকে নিয়ে আসার পরে আম যদি আসামি পক্ষের কোনো আইনজীবী পিটিশন তার পক্ষে বেইলের পিটিশন সাবমিট না করে, একটা অর্ডার হবে সিডব্লিউ মূলে সে জেল হাজতে চলে যাবে। জেল হাজতে যাওয়ার পরে আসামি তার ফ্যামিলিকে জানাবে, বা ফ্যামিলি যদি জেনে থাকে, কনসার্ন থাকে, সেক্ষেত্রে নিকটতম একজন আইনজীবীর সাথে যোগাযোগ করবে। আইনজীবী তার পক্ষে বেইলের যে পিটিশন সেটা রেডি করবেন, ওকালতনামা পাওয়ার এগুলো সাইন টাইন করে তারপরে তার বেইলের জন্য আবেদন করবে। আচ্ছা, পরবর্তীতে যদি ধরেন বেল সে নিল, তারপরে কি মামলাটা কি চলমান থাকবে না শেষ হয়ে যাবে? না, মামলা বেইলটা তো চলমান, মানে বেইল হওয়া মানেই যে মামলা শেষ হয়ে যাওয়া ব্যাপারটা তা নয়। বেইল হচ্ছে একটা মানুষের রাইটস, যে সে আম মামলার ম্যাটার উপরে নির্ভর করছে যে সে বেইল পাবে কি পাবে না। যেমন নন বেইল লেভেল সেকশন গুলোতে বেইল দেওয়া হয় না সচরাচর। মানে লেট হয় বা অনেক, সেটা ভিন্ন কথা। কিন্তু বেইলেবল সেকশন যেগুলো সেগুলো তো সে বেইল পাওয়ার হকদার। বেইল পাওয়া আর মামলা শেষ হয়ে যাওয়া ব্যাপারটা তা নয়। আচ্ছা, তাহলে আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে, আপনি যেটা বললেন যে বের হলে তো মামলা শেষ হবে না। কিন্তু এই মামলাগুলো চলমান থাকে কতদিন? আম আমাদের আইনে তো বলা আছে যে ম্যাজিস্ট্রেট কোর্ট শেষ করবেন ১২০ দিনের মধ্যে। আর মহানগর দায়রা বা দায়রা জজ যিনি আছেন তিনি বিচার কার্য শেষ করবেন ১৮০ দিনের মধ্যে। ১৮০ দিনের মধ্যে বিচার কার্য শেষ না হলে, ১২০ দিনের মধ্যে বিচার কার্য শেষ না হলে আসামিকে বেল দিতে হবে। তারপর অন প্রসিড ট্রায়াল চলবে। এখন মামলার মেরিটের উপর নির্ভর করছে যে আসলে মামলাটা কতদিন চলবে। কারণ আমাদের দেশে যেটা হয় যে মামলার চার্জশিট আসতে দেরি করে। চার্জশিট আসেনি। চার্জশিট না আসলে তো মামলা ট্রায়ালে যেতে পারছে না। মানে তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে মামলাটা ট্রায়ালে যাবে? জি, ট্রায়ালে যাবে। তারপরে সাক্ষী আসার একটা বিষয় আছে। সাক্ষী চলে, দেখা যায় একাধিক সাক্ষী থাকলে সাক্ষীর প্রসেসগুলো চলতে একটু সময় লাগে। সাক্ষীরা টাইমলি আসে না। এসব কারণে আসলে মামলার একটু সময় লাগে মামলা শেষ করতে। আচ্ছা, আরেকটা বিষয় জানি যে সাক্ষীর কথা যেটা বললেন যে মানে মামলার সাক্ষী কারা হতে পারে? আ কোন মামলার কথা বলছেন? মানে যে যৌতুক নিরোধ পারিবারিক যে মামলাগুলো, এগুলো সাক্ষী কে হতে? সাক্ষী হতে পারে যারা ঘটনাটা নিজের চোখে দেখেছে এবং নিরপেক্ষ সাক্ষী। যেমন হতে পারে প্রতিবেশী, আ মুদি দোকানদার। যদি মহানগর এলাকার কথা বলি, এখানে তো আসলে আ মানুষ ফ্ল্যাট বাসায় থাকেন, বেশি ফ্ল্যাট বাসায় থাকেন। এখন এদের আ কাজের লোক যে কিনা জানে, সে হতে পারে, দারোয়ান হতে পারে, পাশের ফ্ল্যাটের মানুষ হতে পারে, কিংবা আশেপাশে যারা আছেন প্রতিবেশী, নিয়ারেস্ট আত্মীয়স্বজন, এ ধরনের যে কেউ সাক্ষী হতে পারে। আচ্ছা, পরবর্তী আপনার প্রশ্ন যে আমার কাছে, যে সাক্ষী তো ধরেন আপনি যেটা বললেন যে তার প্রতিবেশী কিংবা আশেপাশের কেউ হতে পারে। এটা কি সাক্ষী কি মানে এরকম আছে যেমন তার নিকটস্থ আত্মীয়স্বজন কেউ হতে পারে? জি, নিকটাত্মীয়ও হতে পারে। তবে নিরপেক্ষ ১-২ জন সাক্ষী মামলার রায়ের বা ভালো ফলাফলের জন্য নিরপেক্ষ সাক্ষীটা ভালো। যে কিনা ২ পক্ষকে নিরপেক্ষভাবে মানে বলতে পারে, বিচার কার্যে হেল্প করতে পারে যে না, ঘটনাটা সত্য। আ আপন মানুষ হলে সেক্ষেত্রে অনেক সময় একপাক্ষিক হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য নিরপেক্ষ সাক্ষী, চাক্ষুষ দেখা সাক্ষী বেটার। ধরেন এখানে আইনে আছে ৫ বছর, যেমন আপনি যেটা যৌতুকের বললেন, জি, তাকে দেওয়া হলো ১ বছর।
কিন্তু বাদী এটা আবার মানতেছে না, সে চাচ্ছে যে না তাকে 5 বছরই দেওয়া হোক দণ্ড। সেক্ষেত্রে কি সে আপিল করতে পারবে উচ্চ আদালতে? দণ্ড বাড়ানোর জন্য তো আপিল করা যায় না, মানে এটা আইনে আছে। আইনে আছে। হয়তো দণ্ড কমানোর জন্য আমি আপিল দণ্ড করতে পারবো। কমানোর জন্য আপিল করা যাবে, কিন্তু দণ্ড বাড়ানোর জন্য আপিল করা যাবে না। খালাসের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন বাদী, বা আপনার কেস খারিজ হয়ে গেছে, আপনার আর্জি খারিজের জন্য আপনি আপিল করতে পারবেন, কিংবা আপনার মামলায় হচ্ছে আপনি মানে যেটা আশা করেছেন যে আমার মামলাটা চলমান থাকবে সেটা বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। কিন্তু একজনকে দণ্ড দেওয়া হয়েছে, সেটা আপনি বাড়ানোর জন্য আপিল করতে পারবেন না। আচ্ছা, আপিলের বিষয়টি জানি যে এটা সময়সীমা মানে কতদিন, যে আমি যে মামলা থেকে খালাস পেলাম কিংবা সাজা পেলাম? এটা আসলে নির্ভর করছে কে করবে আপিলটা। মানে আসামি করলে এক ধরনের সময়সীমা, রাষ্ট্রপক্ষ করলে এক ধরনের সময়সীমা, বাদী করলে এক ধরনের সীমা থাকবে। ইভেন এখানে ব্যাপার হচ্ছে, আমরা যেহেতু পারিবারিক সহিংসতা বা পারিবারিক যৌতুক নিয়ে কথা বলছি, এক্ষেত্রে আপিলগুলো হবে হচ্ছে মহানগর আদালতে, মহানগর দায়রা জজ অথবা দায়রা জজ আদালতে হবে। তো এখানে আপিল করতে হবে আপনার, যেটা যদি বাদী করে থাকে এক ধরনের আপিল সময়সীমা, আর যদি আসামি পক্ষ করে থাকেন সে ধরনের এক ধরনের সময়সীমা থাকবে। আচ্ছা, যদি আপিল ধরেন করা হলো, আপিলের ফলাফল কি আসতে পারে? মানে এটা আদালতের উপর দিয়ে নির্ভর করবে। এটা নির্ভর করছে, আপিল আদালত চাইলে যদি মনে করে যে নিম্ন আদালতে যেই সার্চটা হয়েছে যেটার এগেইনস্টে, সেখানে উপযুক্ত কোনো কিছু বাদ পড়েছে, সাক্ষী নেওয়া দরকার, এগুলো আপিল আদালত চাইলে নিতে পারেন। আবার যদি মনে করেন যে এটা আসলে নির্ভর করছে আপিলের যে বেসমেন্টটা, যে কিনা আপিল করতে গেছেন তা সে কিসের ভিত্তিতে গেছেন সেটার উপর নির্ভর করছে, তার পদক্ষেপগুলোর উপরে, তার হিয়ারিং এর উপরে, সে ল পয়েন্টে গেছেন কিনা সেসবের উপর নির্ভর করছে। মানে বলতে চাচ্ছেন যে মানে এটা আপিল আদালতের উপর নির্ভর করে, যে মানে সে তার পয়েন্টের উপরে যে সে যদি ইচ্ছা করে মানে যে কোনো মানে সে রায় বহালও রাখতে পারে অথবা খালাসও দিতে পারে। এটাই। এটা আপিল আদালত চাইলে পারেন। আচ্ছা, আপনি যেটা বলেন যে আমরা স্টেপ বাই স্টেপ উপরে আদালতে যেতে পারি, এখানে তো আপনি যেহেতু পারিবারিক সহিংসতা যৌতুকের বিষয়টি এসেছে, সেহেতু তো মহানগর দায়রা অথবা দায়রা জজ যে কোনো একটিতে হবে। এখন আমি জানতে চাচ্ছিলাম যে মানে দায়রা জজ বা মহানগর দায়রা জজ তারা যদি মামলাটা মনে করেন ওটাই বহাল রাখলো, এরপরে কি আমরা উপরের আদালতে যেতে পারি, আপার কোর্ট যেটা হাইকোর্ট? নো, এটা নিয়ে আপার কোর্টে যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এখানে শুধু তাদের উপরে যে কোর্ট সর্বোচ্চ আমরা দায়রা জজে এখানে বিষয় হচ্ছে যে বিচার কার্য হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে, ম্যাজিস্ট্রেট কোর্ট এগুলোর ট্রায়াল করেন, ট্রায়ালগুলো শাস্তির উপর নির্ভর করছে। শাস্তি তো বেশি না, পানিশমেন্ট অনুযায়ী আপনার যদি শাস্তি 7 বছরের বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হাইকোর্টে আসবো, আসতে পারবো না। মানে তার নিচে হলে এটা তো শাস্তি মানে সীমিত 5 বছর। হ্যাঁ, 5 বছর। আবার এখানে আরেকটা ব্যাপার আছে, যৌতুকের মামলায় ধরুন আপনার 1 বছরের সাজা হয়েছে, তখন তো আপনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টেই তো অ্যাপিল করতে পারবেন, তাই না? যে সেটাই মানে শাস্তিটা তো হচ্ছে আপনার শাস্তির উপর নির্ভর করে, শাস্তির উপর নির্ভর করছে কতদিনে করবেন এবং কিভাবে করবেন। মানে ওই আমার শাস্তি যতটুকু হচ্ছে তার উপর নির্ভর করে ওই কোর্টে আমাকে জি জি, এটা জুরিডিকশন আলাদা আলাদা হবে। ও আচ্ছা, মানে ওই অনুযায়ী আমাদেরকে মানে যেটা তারা দিবে রায় ওটাই আমার সর্বশেষ, এর বিষয়ে তার আমি আর কিছু করতে না না, আর তারপরে রিভিশন করতে পারেন, রিভিশনের সুযোগ তো রয়ে যাচ্ছে, রিভিশন করা যাবে। রিভিশন তো আপার কোর্টে, রিভিশন আপার কোর্টে না, জেলা জজ অথবা মহানগর, মানে যেই কোর্ট আমাকে দিচ্ছে মানে সেখানে আপনি রিভিশন করবেন। মানে এটা হলো আমাদের সর্বশেষ রিভিশনের মাধ্যমে ফলাফল যা আসে ওইটাই। ও আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমি আলোচনা করতে পারলাম কিছু জিনিস, আমার যা ল বিষয়ে যতটুকু জানাশোনা আছে সেসব নিয়ে একটু কথা বলতে পারলাম। থ্যাংক ইউ। আচ্ছা দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
একই সময় একই দিনে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং মুভি বাংলা টেলিভিশনের সঙ্গে থাকুন।